প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শ্রীকুমার টিটো, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ। আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের জাবেদা দেখব কিছু লেনদেনে। কিভাবে আমরা লেনদেনগুলোকে জাবেদা বইতে লিপিবদ্ধ করি, চলো সেটি আমরা আজকে দেখে আসি। জাবেদা কিভাবে প্রস্তুত করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হেমন্তের এই হালকা শীতল সকালে সকলকে স্বাগত জানাচ্ছি। হিসাব বিজ্ঞান ক্লাসে আমি শ্রীকুমার টিটো, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। করোনা এই শীতকালে প্রাদুর্ভাবটা আরেকটু বেশি দেখা যাচ্ছে। সবাই নিজের শরীরের প্রতি খেয়াল রাখবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে নিজেদের কার্যক্রম চলবে। আমরা ইতিপূর্বের ক্লাসগুলোয় জাবেদা কি, তার শ্রেণী বিভাগ এবং জাবেদার ছক ইত্যাদি ব্যাখ্যা করেছিলাম। আজকে আমরা প্র্যাকটিক্যালি কিভাবে হিসাব বহিতে জাবেদা লেখা হয় সেই বিষয়টা দেখব। অর্থাৎ আজকের পাঠ শিরোনাম জাবেদা লিখন বা জার্নাল এন্ট্রিজ। আমরা প্রথমে একটি প্রশ্ন দেখে আসি। নিম্নলিখিত লেনদেনগুলো জনাব জাকিরের জাবেদা বহিতে হতে লিপিবদ্ধ করা হয়েছে। জনাব জাকির 19 সালের 1 জানুয়ারি তারিখে 5,000 টাকা, আসবাবপত্র 1500 টাকা এবং 2,500 টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। তার উক্ত মাসের অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ। এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে নগদ টাকা এবং আসবাবপত্র এই দুটো হলো জাকিরের নিজের, অর্থাৎ এই দুটো 5,000 টাকা নগদ এবং আসবাবপত্র 1500, অর্থাৎ তার মূলধনের পরিমাণ হলো 6,500 টাকা। আর নগদের পরিমাণ সে 5,000 টাকা নগদ নিয়েছে, আবার ঋণ নিয়েছে 2,500 টাকা, অর্থাৎ টোটাল ঋণটাও নগদে রূপান্তরিত হবে। তখন নগদের পরিমাণ হবে 7,500 টাকা। দ্বিতীয় লেনদেন সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো 5,000 টাকা। তৃতীয়টি অর্থাৎ 5 তারিখে পণ্য ক্রয় 5,000 টাকা, এটি নগদে পণ্য ক্রয়। 8 তারিখ 15% ভ্যাট সহ পণ্য ক্রয় 5,750 টাকা, অর্থাৎ এই 5,750 টাকার মধ্যে ক্রয় এবং 15% ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। 10 তারিখে পণ্য বিক্রয় 10,000 টাকা এবং ভ্যাট সহ পণ্য বিক্রয় 15 তারিখে 11,500 টাকা, অর্থাৎ বিক্রয় এবং 15% ভ্যাট সহ এখানে বিক্রয়, কারণ বাংলাদেশ ভ্যাট আইনে ভ্যাট বললেই সেটি 15%। 18 তারিখ বাড়ি ভাড়া প্রদান 2,000। 20 তারিখ বিক্রয়ের জন্য কম্পিউটার ক্রয় 20,000 টাকা। 22 তারিখ করিমের নিকট পণ্য বিক্রয় 3,000 টাকা। 23 তারিখ রানার নিকট থেকে 2,000 টাকার পণ্য ক্রয়। 25 তারিখ নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন। 26 তারিখ ব্যাংক থেকে উত্তোলন। 28 তারিখ নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 400 টাকা। 29 তারিখ বাট্টা প্রদান। 30 তারিখ বাট্টা প্রাপ্তি। 31 তারিখ ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 100 টাকা এবং ধার্যকৃত চার্জ 50 টাকা। চলো এই লেনদেনগুলোকে কিভাবে জাবেদায় লেখা হয়েছে সেটি আমরা একটু দেখি এবং বোঝার চেষ্টা করি। প্রথমেই আমরা কোম্পানির নাম অর্থাৎ জনাব জাকির এর জাবেদা বহি। একটি কথা মনে রাখতে হবে, যখন আমরা অঙ্ক করব তখন নিজেকে মালিক চিন্তা করতে হবে এবং এটি নিজের প্রতিষ্ঠান এইভাবে চিন্তা করে অঙ্ক করব, অর্থাৎ জাকিরের ব্যবসায় প্রতিষ্ঠানের জাবেদা। তো ঘরটি আমরা আগের মতো তারিখ, বিবরণ বা হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, কেউ সূত্র লিখে থাকে, কেউ রেফারেন্স দিয়ে থাকে, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমাদের প্রথম লেনদেনটি ছিল নগদ টাকা, আসবাবপত্র এবং ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো, অর্থাৎ তারিখের ঘরে আমরা লিখব 2019 জানুয়ারি 1। নগদ টাকা আমি আগেই ব্যাখ্যা করেছি, নগদ এবং ঋণের টাকা, অর্থাৎ নগদ 5,000 এবং ঋণের 2,500 মিলে নগদ হবে 7,500 টাকা। এটি সম্পদ বলে ডেবিট হয়েছে, কারণ নগদ টাকা কারবারে আগমন ঘটায়, নগদ টাকা অর্থাৎ সম্পদ বেড়ে গেছে। আসবাবপত্র আরেকটি সম্পদ, এটিও বৃদ্ধি পেয়েছে, তাই আসবাবপত্র হিসাব ডেবিট হয়েছে। আর ঋণ নেওয়ার ফলে কারবারের দায় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ দায় বাড়লে ক্রেডিট হয়, তাই ঋণ হিসাব ক্রেডিট। আর মূলধন হিসাব অর্থাৎ ওই যে নগদ টাকা 5,000 এবং 1,500 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হয়েছিল, অতএব জাকিরের মূলধনের পরিমাণ 6,000 টাকা, 500 টাকা, তাই মূলধন হিসাব ক্রেডিট হয়েছে 6,500 টাকা। এই জাবেদাটি আমরা ঋণটাকে আলাদা করেও কিন্তু লিখতে পারি, অর্থাৎ তখন আমরা লিখতাম নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, আর ঋণটাকে লিখতাম নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট, আলাদা করে এভাবেও লেখা যায়। আর আমরা সংজ্ঞায় দেখেছি জাবেদার কারণ বা ব্যাখ্যা দিতে হয়। এখানের কারণটা হলো নগদ টাকা, আসবাবপত্র এবং ঋণ নিয়ে ব্যবসায় শুরু করা হলো।
শিক্ষার্থীবৃন্দ 2 নম্বর ছিল ব্যাংকে হিসাব খোলা হলো, অর্থাৎ ব্যাংকে টাকা জমা হয়েছে, তাই ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। কারণ ব্যাংকে টাকা জমা দেওয়ার ফলে নগদ টাকা ব্যবসায় থেকে কমে গেছে এবং সেটি ব্যাংকে জমা হয়েছে, অর্থাৎ একটি সম্পদ ব্যাংক হিসাব বৃদ্ধি পেয়েছে, অপর সম্পদ নগদান হিসাব কমে গেছে, অর্থাৎ সম্পদ কমে যাওয়াতে নগদান হিসাব ক্রেডিট হয়েছে। তাই জাবেদা হলো ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। পণ্য ক্রয় 5,000 টাকা, এখানে নগদ বা ব্যাংক বা চেক কোনো কিছু উল্লেখ না থাকা, এটি নগদে পণ্য ক্রয়। তাই জাবেদাটি হলো ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। কারণ পণ্য ক্রয়ের ফলে ক্রয় বাবদ ব্যয় বৃদ্ধি পেয়েছে, তাই ক্রয় হিসাব, ব্যয় বাড়লে ডেবিট হয়। আর নগদ টাকা চলে গেছে, তাই নগদান হিসাব নগদান ক্রেডিট, কারণ সম্পদ কমে গেছে, কারণ নগদে পণ্য ক্রয়। ভ্যাট সহ পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ পণ্য ক্রয় করলে ভ্যাট প্রদান করতে হয়, তাই এটিও একটি খরচ। কিন্তু আমাদের ভ্যাট সহ ছিল 5,750 টাকা। যদি আমরা ক্রয়টাকে আলাদা করতে চাই তাহলে আমরা এই 5,750 টাকাকে 100 দিয়ে গুণ করব আর 115 দিয়ে ভাগ করব। আর ভ্যাট বের করতে চাইলে এই 5,750 টাকাকে 15 দিয়ে গুণ করব আর 115 দিয়ে ভাগ করব, তাহলে ভ্যাট বেরিয়ে আসবে। আর ভ্যাট ডেবিট হলো, কারণ ভ্যাটও একটি ব্যয়। অতএব জাবেদাটি হলো ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। 10 নম্বর ছিল নগদে বিক্রয়, অর্থাৎ নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কেন? বিক্রয়ের ফলে নগদ টাকা কারবারে বেড়ে গেছে, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর বিক্রয় হচ্ছে কারবারের আয়, এই জন্য আয় বেড়ে গেলে ক্রেডিট হয়। তাই জাবেদাটি হলো নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ভ্যাট সহ পণ্য বিক্রয় 11,500 টাকা, অর্থাৎ আমরা 11,500 টাকা পেয়েছি। এখানেও একই নিয়ম, যদি আমরা বিক্রয়কে বের করতে চাই তাহলে 11,500কে 100 দিয়ে গুণ করব এবং 115 দিয়ে ভাগ করব। আর ভ্যাট বের করতে চাইলে 11,500কে আমরা 15 দিয়ে গুণ করব, 115 দিয়ে ভাগ করব। বিক্রয় ভ্যাট হচ্ছে কারবারের জন্য আয়, তাই ক্রেডিট হয়েছে। অর্থাৎ জাবেদাটি হলো নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট এবং ভ্যাট চলতি হিসাব ক্রেডিট, কারণ ভ্যাট সহ পণ্য বিক্রয়। 18 তারিখ ছিল বাড়ি ভাড়া প্রদান, অর্থাৎ এটি একটি খরচ, আর খরচ বাড়লে ডেবিট হয়, তাই বাড়ি ভাড়া হিসাব ডেবিট। আর নগদ টাকা চলে গেছে, তাই নগদান হিসাব ক্রেডিট, কারণ নগদে বাড়ি ভাড়া প্রদান করা হয়েছে। এরপরে ছিল বিক্রয়ের উদ্দেশ্যে কম্পিউটার ক্রয়। বিক্রয়ের উদ্দেশ্যে যদি কোনো কিছু ক্রয় করা হয় তাহলে ধরে নিতে হবে সেটি পণ্য ক্রয়, অর্থাৎ নগদে পণ্য ক্রয়। তাই ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। বাকিতে পণ্য বিক্রয় করা হলো, তো বাকিতে পণ্য বিক্রয় করা হলে আমাদের জাবেদা হয়। এখানে একটি কথা আছে, এখানে জনাব শরীফের নাম উল্লেখ ছিল, অর্থাৎ নাম যদি উল্লেখ থাকে ক্রেতা এবং বিক্রেতার, তাহলে ধরে নিতে হবে সেটি বাকিতে বিক্রয় বা ক্রয়। এখানে নগদ বা চেক কথাটি উল্লেখ না থাকায়, এখানে ক্রেতার নাম উল্লেখ থাকায় এটিকে আমরা ধারে বা বাকির লেনদেন বলেছি। তাই বিক্রয় করলে প্রাপ্য হিসাব বা দেনাদারের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ সম্পদ বাড়ে। প্রাপ্য হিসাব একটি সম্পদ, তাই প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট লেখা হয়েছে, কারণ বাকিতে পণ্য বিক্রয়। অনুরূপভাবে রানার নিকট থেকে পণ্য ক্রয় 2,000 টাকা, এটিও একই কথা। যেহেতু আমরা ক্রয় করেছি এবং রানার নাম উল্লেখ আছে কিন্তু নগদ কথাটি উল্লেখ নেই, তাই এটিও বাকিতে বা ধারে পণ্য ক্রয়। অতএব ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট, কারণ প্রদেয় হিসাব হচ্ছে কারবারের একটি দায়, দায় বেড়ে গেলে ক্রেডিট হয়। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। একটি কথা মনে রাখতে হবে, মালিক যদি তার নিজস্ব প্রয়োজনে ব্যবসায় থেকে কোনো কিছু গ্রহণ করে তাহলে উত্তোলন হিসাব ডেবিট হয়। আর যেহেতু পণ্য গ্রহণ করেছে তাই কারবার থেকে পণ্য কমে গেলে ক্রয় ক্রেডিট হয়। অতএব উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, কারণ ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে পণ্য উত্তোলন করা হয়েছে। 26 তারিখে ব্যাংক থেকে উত্তোলন 1,000 টাকা। এখানে কারবারি প্রয়োজন বা ব্যবসায়িক প্রয়োজন বা নিজের প্রয়োজন কিছুই বলা নেই। কিছুই বলা না থাকলে ধরে নিতে হবে সেটি কারবারি প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। তাই নগদে বা ব্যবসায়ের নগদ তহবিলে টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ নগদান হিসাব ডেবিট আর ব্যাংকে টাকা কমে গেছে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ কারবারি প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। এখানে কথাটি উল্লেখ করে দিতে হবে যে কারবারি প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। আশা করি বুঝতে পেরেছ। 28 তারিখ নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন ছিল 400 টাকা। আবারও একই কথা, নিজ প্রয়োজন বা ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলেই
উত্তোলন হিসাব ডেবিট হবে। নিষ্প্রয়োজন মানেই মালিকের প্রয়োজন, অর্থাৎ উত্তোলন ডেবিট আর ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে বলে ব্যাংক হিসাব ক্রেডিট। বাট্টা প্রদান, বাট্টা প্রদান মানে আমরা যখন প্রাপ্য হিসাব বা দেনাদারের কাছ থেকে টাকা আদায় করেছি তাকে 200 টাকা ছাড় দিয়েছি, এটি আমাদের ক্ষতি বা ব্যয় বা খরচ, তাই বাট্টা হিসাব ডেবিট হয়েছে। আর এটি পাওনাদারের কাছে দেনাদার বা প্রাপ্য হিসাবকে দেওয়া হয়েছে বলে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট, কারণ কমে গেছে। প্রাপ্য হিসাব একটি সম্পদ, সেটি হ্রাস পেয়েছে, তাই প্রাপ্য হিসাব ক্রেডিট হয়েছে। বাট্টা পাওয়া গেল, আর বাট্টা পাওয়া যায় সবসময় প্রদেয় হিসাব বা পাওনাদারের নিকট থেকে, অতএব প্রদেয় হিসাব হচ্ছে দায়, সেটি কমে যায়, তাই প্রদেয় হিসাব ডেবিট। আর বাট্টা প্রাপ্তি হিসাব আয়, তাই বাট্টা প্রাপ্তি হিসাব ক্রেডিট হয়েছে। অর্থাৎ জাবেদাটি হলো প্রদেয় হিসাব ডেবিট, বাট্টা প্রাপ্তি হিসাব ক্রেডিট। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, এটির অর্থ হলো ব্যাংকে আমরা যে টাকা জমা রেখেছি সেই টাকার উপর সুদ হয়েছে। তো ব্যাংক আমাদেরকে ডেকে নিয়ে এই সুদ প্রদান করে না, কি করে? ব্যাংক আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক হিসাবে টাকাটি জমা দিয়ে দেয়, তাই ব্যাংক হিসাবে আমাদের টাকা বাড়ে, অতএব ব্যাংক হিসাব ডেবিট। আর মঞ্জুরিকৃত সুদ হচ্ছে এখানে আমাদের আয়, তাই মঞ্জুরিকৃত সুদ হিসাব ক্রেডিট হয়েছে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ব্যাংক যেমন সুদ মঞ্জুর করেছে তেমনিভাবে খরচের টাকাও আমাদের হিসাব থেকে কেটে নিয়েছে, অর্থাৎ আমাদের ব্যাংক হিসাব থেকে টাকা কমে গেছে, কারণ চার্জ ধার্য করেছে, তাই ধার্যকৃত চার্জ হিসাব একটি ব্যয়, এটি ডেবিট হয়েছে। আর ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে, কারণ ব্যাংক চার্জ ধার্য করেছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।